আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা আতিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর বায়োকেমিস্ট্রি, নীলফামারী মেডিকেল কলেজ। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আমরা পড়ছিলাম এমবিবিএস কারিকুলামের বায়োকেমিস্ট্রি 4th কার্ড থেকে, রেনাল বায়োকেমিস্ট্রি, মেজর ইলেকট্রোলাইটস অ্যান্ড দেয়ার হোমিওস্ট্যাসিস। এটা আমরা প্রথম ক্লাস করেছি। সেদিন আমরা পড়েছি সোডিয়াম আর পটাশিয়াম সম্পর্কে। আজকে আমরা ক্যালসিয়াম সম্পর্কে পড়বো মেইনলি, এছাড়া ম্যাগনেসিয়াম সম্পর্কেও কিছুটা পড়বো, ফসফেট সম্পর্কেও পড়বো একটু। আমরা বলছিলাম কি আমাদের ইলেকট্রোলাইটস যেগুলো, সেগুলো কি ডিস্ট্রিবিউটেড থাকে আমাদের হোল বডিতে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে এবং সেলের ভেতরেও। অনেক ইলেকট্রোলাইটস আছে যেগুলো সেলের ভেতরেই মেইনলি থাকে, এবং কিছু ইলেকট্রোলাইটস সেগুলো সেলের বাইরে থাকে মেইনলি। ইসিএফ এর মেইন ইলেকট্রোলাইট সোডিয়াম, পটাশিয়াম যদিও ইন্ট্রাসেলুলার ইলেকট্রোলাইটস, কিন্তু ইসিএফ যে লেভেলটা মেইনটেইন করে এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটস হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমরা পড়ি প্রথমে ক্যালসিয়াম। আমাদের বডির মিনারেলস গুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে ক্যালসিয়াম। আমাদের এই যে বোনস, টিথ, এগুলো সব ক্যালসিয়াম দিয়ে তৈরি মেইনলি, ঠিক আছে। টোটাল বডি ক্যালসিয়াম 1 to 1.5 কেজি, একটা লার্জ অ্যামাউন্ট। এর মধ্যে 99%-এরও বেশি থাকে আমাদের স্কেলিটাল সিস্টেমে। আমাদের যে বোনস আর টিথ, সেখানে থাকবে এই ম্যাক্সিমাম ক্যালসিয়াম গুলো, এবং এইটা হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল হিসেবে থাকে এই ক্যালসিয়াম গুলো। হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টালটা হচ্ছে এই যে এই ক্যালসিয়াম ফসফেট। তো যেহেতু স্কেলেটাল সিস্টেমে থাকে মেইন ক্যালসিয়াম, এছাড়া সফট টিস্যু সেলে থাকবে খুবই অল্প পরিমাণ, 0.5%। আর যেটা সম্পর্কে আমরা আজকে পড়বো, এক্সট্রা সেলুলার ফ্লুইডে যে ক্যালসিয়াম থাকে বা সেরামে থাকে, প্লাজমাতে থাকে, সেটা কতটুকু, 0.1 to 0.2% মাত্র। আচ্ছা, এই যে বোনস যেটা থাকে হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল, এটা এই ক্রিস্টালটা ইন্টারচেঞ্জেবল। এটা কিভাবে, যখন ক্যালসিয়াম আয়ন যখন বেশি হয়, তখন কি বোনস সেটাকে, সেই ক্যালসিয়ামটাকে অ্যাবসর্ব করতে পারে। অ্যাবসর্ব করে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সাথে একটা ক্রিস্টাল তৈরি করে, তার সাথে দুইটা হাইড্রোজেন রিলিজ করবে। আবার যখন ক্যালসিয়াম আয়ন যদি প্লাজমাতে কম হয়ে যায়, তখন কি হবে, ক্যালসিয়াম রিলিজ করতে পারে। অপোজিট রিয়াকশনটা হবে, ক্যালসিয়াম রিলিজ করবে এবং ক্যালসিয়াম ফসফেট, এই ক্যালসিয়াম ফসফেটটা তৈরি করবে। তাহলে বোনসকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ক্যালসিয়াম বাফার হিসেবে কাজ করে, এইভাবে। আচ্ছা, এই যে তাহলে আমরা কিছু সফট টিস্যুতে থাকবে আর খুব অল্প পরিমাণে থাকবে প্লাজমা ক্যালসিয়াম। মেইনলি প্লাজমা ক্যালসিয়াম নিয়ে আমরা আলোচনা করব। এই প্লাজমা ক্যালসিয়ামের যেটা লেভেল, সেটা হচ্ছে 2.5 মিলিমোল পার লিটার, ঠিক আছে। এবং এটা দুই ভাবে থাকে, একটা হচ্ছে ডিফিউজেবল আর একটা হচ্ছে নন ডিফিউজেবল, ঠিক আছে। ডিফিউজেবল যেটা, সেটার প্রায় যে প্লাজমা ক্যালসিয়াম থাকে তার 60% ডিফিউজেবল ক্যালসিয়াম। ডিফিউজেবল এটা 1.34 মিলিমোলস পার লিটার, এবং মেইন ডিফিউজেবল ক্যালসিয়াম, আয়োনাইজড ক্যালসিয়ামটাকে আমরা বলি অ্যাক্টিভ ফর্ম অফ ক্যালসিয়াম, অথবা ফ্রি ফর্ম বলা হয়। মানে এই যত বায়োলজিক্যাল অ্যাকশন, সেটা হচ্ছে এই আয়োনাইজড ক্যালসিয়ামটাই করে। ডিফিউজেবলের একটা পার্ট খুবই অল্প পরিমাণে, যেটা 10% অফ টোটাল, সেটা বাইকার্বনেট, ফসফেট বা সাইট্রেটের সাথে এটা একটা কমপ্লেক্স হিসেবে থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের যে প্লাজমা ক্যালসিয়াম, তার 60% হচ্ছে ডিফিউজেবল এবং মোস্টলি আয়োনাইজড এটা। আর নন ডিফিউজেবল সেটা কি প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম, এটা টোটাল প্লাজমা ক্যালসিয়ামের 40%। মেইনলি এটা অ্যালবুমিন বাউন্ড থাকে, কিছু অংশ গ্লোবিউলিন বাউন্ড থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্লাজমা ক্যালসিয়াম, এবং অ্যাক্টিভ যে ক্যালসিয়াম সেটা হচ্ছে আয়োনাইজড যেটা ক্যালসিয়াম। টোটাল ক্যালসিয়ামের 50% হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, তাহলে এই ক্যালসিয়ামটাকে কেন অ্যাক্টিভ বলা হচ্ছে, যে কেন এটার কি ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ এই যত বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি এই ফ্রি ক্যালসিয়ামটা করবে, এটা এই জন্য ফিজিওলজিক্যালি খুবই ইম্পর্টেন্ট। এই ফ্রি ক্যালসিয়ামটাই কি করবে, এই আন্ডার হরমোনাল কন্ট্রোলে থাকবে। ক্যালসিয়াম
লেভেলটাকে আমরা যে রেগুলেট করে, যেমন প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি, ক্যালসিটোনিন, এরা রেগুলেট করবে কি এই ফ্রি ক্যালসিয়ামের লেভেলের উপর ডিপেন্ড করে এরা কাজ করবে, টোটাল ক্যালসিয়ামের উপর এটা ডিপেন্ড করে না। ঠিক আছে, তাহলে আর এই ফ্রি ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আমাদের বডির যে ক্যালসিয়াম স্ট্যাটাস সেটা আমরা বলতে পারি। হ্যাঁ, যেমন যদি ফ্রি ক্যালসিয়াম লেভেলটা নর্মাল থাকে বলবো নর্মোক্যালসিমিয়া, ফ্রি ক্যালসিয়াম যদি কমে যায় হাইপোক্যালসিমিয়া, এবং ক্যালসিয়াম কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তখন বলবো হাইপারক্যালসিমিয়া। এই তিনটা নামই আমরা দিয়েছি, বা তিনটাই আমরা স্ট্যাটাসটা দিব কখন, যখন ফ্রি ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকবে, কমে যাবে বা বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য ফ্রি ক্যালসিয়াম লেভেলটা ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট, নট টোটাল ক্যালসিয়াম। আচ্ছা, তাহলে আমরা সাধারণত ল্যাবে মেজার করি কোনটা, ফ্রি ক্যালসিয়ামটা যদি ইম্পর্টেন্ট, কিন্তু সবসময় এটা ল্যাবে মেজার করা হয় না, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। ক্যালসিয়াম স্ট্যাটাসকে অ্যাসেস করার জন্য ডিরেক্ট মেথড হচ্ছে ফ্রি ক্যালসিয়ামটাকে অ্যাসেস করা, কিন্তু অ্যাকচুয়ালি ল্যাবে যেটা করা হয় সেটা হচ্ছে সবসময় টোটাল ক্যালসিয়ামটা লেভেল করা হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি টোটাল ক্যালসিয়াম লেভেল করি তার সাথে অ্যালবুমিন লেভেল করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা একটু আগে বলেছি কি যে ক্যালসিয়াম গুলো অ্যালবুমিন দিয়ে বাউন্ড থাকে, যদি কোনো কারণে এই অ্যালবুমিন লেভেল কমে যায় বডির, তাহলে কি যে পরিমাণ ক্যালসিয়াম বাউন্ড করে থাকার কথা ছিল সেই পরিমাণ বাউন্ড করে থাকতে পারবে না, তখন কি হবে, কিছু ক্যালসিয়াম ফ্রি হয়ে আয়নাইজড ফর্মে সেটা প্লাজমাতে চলে আসবে। তাহলে তখন নর্মাল টোটাল ক্যালসিয়াম নর্মাল থাকলেও আমার ফ্রি ক্যালসিয়াম লেভেল কিন্তু বেড়ে যাবে, এবং ক্যালসিয়াম স্ট্যাটাস যেটা বডির ক্যালসিয়াম স্ট্যাটাস এটা চেঞ্জ হয়ে যাবে, হরমোনগুলো অ্যাক্টিভিটি চেঞ্জ হবে, এবং বায়োলজিক্যালি অ্যাক্টিভ যে ক্যালসিয়ামটা ফ্রি ক্যালসিয়াম সেটার পরিমাণও বেড়ে যাচ্ছে। আবার উল্টাও হতে পারে, যদি অ্যালবুমিন লেভেল কোনো কারণে কমে যায়, বেড়ে যায়, তাহলে হয়তো বেশি ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে রাখবে, বেশি ক্যালসিয়ামকে বাউন্ড করবে, তখন আবার আমাদের বডির ক্যালসিয়াম যেটা নর্মাল ক্যালসিয়াম সেটা ডিরেঞ্জমেন্ট হবে, যদিও টোটাল ক্যালসিয়ামটা ঠিক থাকবে কিন্তু ফ্রি ক্যালসিয়ামটা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। তাহলে অ্যালবুমিনের এই জন্য টোটাল ক্যালসিয়াম যদি আমরা মেজার করি তাহলে আমাদের অবশ্যই সাথে অ্যালবুমিন কনসেন্ট্রেশনটা দেখা উচিত। হ্যাঁ, এবং এইটাকে এই লেভেলটাকে আমরা কি করব, এটাকে আমরা অ্যাডজাস্ট করি অ্যালবুমিনের সাথে। টোটাল যে ক্যালসিয়াম লেভেল আমরা পেলাম, এখন এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে, নর্মোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া নাকি হাইপারক্যালসিমিয়া, এটা একটু গোলমাল হয়ে যায়, কারণ আমরা যদি টোটাল ক্যালসিয়াম বেশি পাই তার সাথে অ্যালবুমিন কনসেন্ট্রেশন বেশি পাই, হ্যাঁ, তখন কি হবে, তার মানে বুঝবো যে ফ্রি ক্যালসিয়ামটা তখন নর্মাল থাকবে। ঠিক আছে, কারণ তখন আমি ফ্রি ক্যালসিয়ামটা নর্মাল পাচ্ছি। আবার টোটাল ক্যালসিয়াম যদি নর্মাল থাকে কিন্তু অ্যালবুমিন কনসেন্ট্রেশন কমে যায়, টোটাল ক্যালসিয়াম আমরা নর্মাল পেলেও অ্যালবুমিন কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে দেখা যাবে ফ্রি ক্যালসিয়াম বেড়ে গিয়েছে, এবং হাইপারক্যালসিমিয়ার সাইন সিমটম দেখাতে পারে, অথবা ফিজিওলজিক্যাল অ্যাকশন হতে পারে হাইপারক্যালসিমিয়ার। ঠিক আছে, আবার টোটাল ক্যালসিয়াম নর্মাল থাকলে যদি অ্যালবুমিন লেভেল বেড়ে যায় তখন আবার হাইপোক্যালসিমিয়ার ফিচার হবে। হ্যাঁ, কারণ অ্যালবুমিন বেড়ে গেছে, তখন বেশি ক্যালসিয়ামকে সে অ্যালবুমিন গুলো বাইন্ড করে আছে। হ্যাঁ, তখন হাইপোক্যালসিমিয়ার ফিচার আমরা পেতে পারি, ফ্রি ক্যালসিয়াম কমে যাবে। তাহলে এই যে একটা গোলমাল হচ্ছে, এটাকে আমরা কিভাবে নর্মাল করতে পারি বা কিভাবে ইন্টারপ্রিট করতে পারি নর্মালি। হ্যাঁ, তখন কি হবে, যখন আমরা অ্যালবুমিন কনসেন্ট্রেশনটা পাই, এই একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে বলা হয় অ্যাডজাস্টেড ক্যালসিয়াম লেভেল, হ্যাঁ, বা কারেক্টেড ক্যালসিয়াম। ঠিক আছে, এটা কি টোটাল যে আমরা ক্যালসিয়াম পেয়েছি তার সাথে আমরা যোগ করব কি, এটা হচ্ছে 47 মাইনাস এ করে, যে এ হচ্ছে অ্যালবুমিন কনসেন্ট্রেশন যেটা পেয়েছি গ্রামে, এটা মাইনাস করে একে 0.02 দিয়ে গুণ করব, করে যা পাবো সেটাকে আমরা টোটাল ক্যালসিয়াম লেভেলের সাথে যোগ করব, যোগ করে যেটা আমরা রেজাল্ট পাবো সেটাই আমাদের অ্যাকচুয়াল টোটাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। হ্যাঁ, তখন যদি আমি টোটালটা যদি আমি বেশি পাই তখন আমি বলতে পারবো হাইপারক্যালসিমিয়া, টোটালটা কম পেলে আমি বলবো হাইপোক্যালসিমিয়া, নর্মাল থাকলে বলবো নর্মোক্যালসিমিয়া। তাছাড়া অ্যালবুমিনের সাথে অ্যাডজাস্ট না করে শুধু টোটাল ক্যালসিয়াম লেভেল দেখে কিন্তু আমরা এইটা বলতে পারবো না, হ্যাঁ, যে ক্যালসিয়াম স্ট্যাটাসটা এখন কেমন। তাহলে এই ফর্মুলাটা কেন 47, কারণ হচ্ছে আমাদের টোটাল বডি অ্যালবুমিন হচ্ছে 47 গ্রাম, আর 1 গ্রাম অ্যালবুমিন বাইন্ড করবে 0.02 মিলিমোল পার লিটার অফ ক্যালসিয়ামের সাথে। তাহলে আমরা যদি টোটাল আমাদের অ্যালবুমিন যদি আমি 47ই পাই, ঠিক আছে, 47
গ্রাম পার লিটার যদি আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমার এটা 0 হচ্ছে এবং টোটাল ক্যালসিয়াম আমি যা পেয়েছি সেটাই আমার রেজাল্ট। ঠিক আছে? আর যদি আমি 47 থেকে যদি কমে আসে আমার অ্যালবুমিন, তখন কিন্তু আমার কিছু অ্যাড হবে এর সাথে, তার মানে ক্যালসিয়াম লেভেলটা তখন বেশি পাবো। যদি অ্যালবুমিন লেভেলটা বেশি থাকে, তখন এই লেভেলটা কি মাইনাস হবে, এটা এই গুণফলটা মাইনাস হবে, তখন আমি টোটাল ক্যালসিয়ামটা কম পাচ্ছি। হ্যাঁ, আমার যে রেজাল্ট আসছে তার চেয়ে অ্যাকচুয়াল টোটাল ক্যালসিয়ামটা কম আসছে। হ্যাঁ, মানে ক্যালসিয়াম স্ট্যাটাসটা আর কি তার কমে যাচ্ছে। তাহলে এই জন্য আমাদের এই ক্যালসিয়াম স্ট্যাটাস দেখার জন্য অবশ্যই যদি আমি টোটাল ক্যালসিয়াম করি, সাথে অ্যালবুমিন কনসেন্ট্রেশনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে নর্মাল একজন অ্যাডাল্ট পারসন ক্যালসিয়াম আপটেক করবে প্রায় 800 মিলিগ্রাম পার ডে। হ্যাঁ, সাধারণত ওরালি আপটেক করা হয়। এবং আউটপুটও এতটাই যাবে। মেইনলি স্টুল দিয়ে আউটপুট হবে, ইউরিন দিয়ে 200 মিলিগ্রাম পার ডে যেতে পারে। তো কিডনি কিভাবে হ্যান্ডলিং করে ক্যালসিয়ামটাকে? টোটাল টিউবুলার লোড হচ্ছে 250 মিলিমোলস পার ডে ক্যালসিয়ামের। 98% রিঅ্যাবজর্পশন হয়ে যাবে এবং মেইনলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে হবে। এরপরে কিছুটা লুপা ফ্রেন্ডলি দিয়ে হবে, আর ডিস্টাল টিউবিউল এবং কানেকটিভ ডাক্টে সেখানে 5 to 10% ক্যালসিয়াম এক্সক্রেশন হবে, সরি রিঅ্যাবজর্পশন হবে। তাহলে কিন্তু এই ডিসিটি এবং সিডি এই সাইডটা আসলে হরমোনাল রেগুলেশনের আন্ডারে থাকে। হ্যাঁ, আমাদের যে ক্যালসিয়াম এক্সক্রিশন যেটা রেগুলেশন হয়, তাহলে এখানেই হবে, এখানেই চেঞ্জটা হবে, হয় কমে যাবে না বেশি হবে, তখন আমাদের বডির ক্যালসিয়াম স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে বা হরমোনাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। তাহলে বাকিটা যে এক্সক্রিশন হচ্ছে সেটাকে 5%-এরও কম, এটা 15 to 20 মিলিমোল পার ডে। ঠিক আছে? আর টোটাল যে টিউবুলার লোড ছিল তার 5%-এরও কম এটা এক্সক্রিশন হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের প্লাজমার যে ক্যালসিয়াম এটাকে মেইনটেইন করে কে? মেইনটেইন করবে মেইনলি 3টা হরমোন। একটা কি প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি বা ক্যালসিট্রায়ল, আর একটা ক্যালসিটোনিন। ঠিক আছে? এই 3টা হরমোন খুবই ইম্পর্টেন্ট। আবার বলছি, প্যারাথাইরয়েড, ভিটামিন ডি আর ক্যালসিটোনিন। ঠিক আছে? এবং এই 3টে হরমোনকে অ্যাকচুয়ালি ফসফেট লেভেলকেও মেইনটেইন করে। এছাড়া ম্যাগনেসিয়াম আয়ন আর প্লাজমা বাইন্ডিং এই দুটোর উপরও ডিপেন্ড করে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। কিভাবে? ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম যখন কমে যায়, তখন প্যারাথাইরয়েড হরমোন রিলিজকে প্রিভেন্ট করে ক্যালসিয়াম লেভেলটা কমিয়ে দেয়। হ্যাঁ, তার মানে হাইপোম্যাগনেসিমিয়া কজেস হাইপোক্যালসিমিয়া। আর প্লাজমা বাইন্ডিং এর কথা তো আমরা একটু আগে যেটা ডিটেইলে বললাম, যেহেতু 40% ক্যালসিয়াম প্লাজমা প্রোটিন দিয়ে বাইন্ডিং থাকে, কাজেই এই প্লাজমা প্রোটিনের অ্যামাউন্টের উপরে ফ্রি ক্যালসিয়াম এর অ্যামাউন্ট ডিপেন্ড করে। এটা ইন্টারচেঞ্জেবল, তাই না? এইটা কাজে আমরা যখন আবার বলি, যখন আমাদের ল্যাবে আমরা যখন টোটাল প্লাজমা ক্যালসিয়াম লেভেল পাবো, তখন অবশ্যই আমাকে সেটা অ্যালবুমিনের অ্যামাউন্ট দিয়ে সেটাকে কারেক্ট করে নিতে হবে, সেই ক্যালসিয়াম লেভেলটাকে। ঠিক আছে? তাহলে এখন আসে আমরা হরমোন কিভাবে রেগুলেট করে সেটা পড়ে দেখি। প্যারাথাইরয়েড হরমোন, এটা কোত্থেকে সিক্রেশন হয়? আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, সেখান থেকে সিক্রেশন হবে। এবং এই হরমোন সিক্রেশন হবে কখন? যখন আমাদের সেরামে প্লাজমায় ক্যালসিয়াম লেভেল কমে যাবে, তখন সিক্রেশন হবে। কি কাজ করে? আমাদের বোনসে যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি এটাকে বাড়িয়ে দেবে, যার ফলে কি বোনস থেকে ক্যালসিয়াম এবং ফসফেট, হ্যাঁ, এটা রিলিজ হবে, রিলিজ হয়ে ব্লাডে চলে আসবে। আর একটা কি কিডনিতে ক্যালসিয়াম এবং অ্যাবজর্পশন বাড়িয়ে দেবে আর ফসফেট রিঅ্যাবজর্পশন কমিয়ে দেবে। ঠিক আছে? কিডনিতে ক্যালসিয়াম এবং ফসফেটের অপোজিট রিঅ্যাকশন হবে। তাহলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন যখন কমে যাবে, তখন কি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন যখন বেড়ে যাবে, তখন ক্যালসিয়াম রিজার্ভ হবে বেশি, এক্সক্রিশন হবে কম, আর ফসফেট এক্সক্রিশন করবে বেশি। ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে যে কিডনি যে অ্যাক্টিভ ভিটামিন ডি প্রডিউস করে, ভিটামিন ডি আমাদের বডি যেটা তৈরি হয় আলট্রাভায়োলেট রে পরে, সেটা কি স্কিনে ভিটামিন ডি তৈরি হওয়া শুরু হয়, স্কিন থেকে লিভারে কিছুটা চেঞ্জ হয়, এরপরে কিডনিতে এসে ফাইনাল ম্যাচুরেশনটা হয়, অ্যাক্টিভেশনটা হয়। তাহলে এই যে কিডনিতে যে অ্যাক্টিভেশন হয় ভিটামিন ডি তৈরির যে লাস্ট স্টেপ, এইটাকে বাড়িয়ে দেবে প্যারাথাইরয়েড হরমোন। তাহলে ওভারঅল এই সবগুলোর এফেক্টে কি হবে? আমাদের ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাবে আর ফসফেট লেভেলটা কমে যাবে। ঠিক আছে?
তাহলে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম লেভেল বাড়ায় এবং ফসফেট লেভেল কমায়। ক্যালসিট্রায়ল বা ভিটামিন ডি, এটার অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, এটার কেমিক্যাল নেম কি 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, ঠিক আছে। কোলেক্যালসিফেরলের 1 এবং 25 পজিশনে দুইটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়, তাহলে এটার নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। এটা কি করবে, এটা হচ্ছে যখন ক্যালসিয়াম লেভেল কমে যায় বা ফসফেট লেভেল কমে যায় অথবা প্যারাথাইরয়েড হরমোন লেভেল বেড়ে যায়, তার রেসপন্সে ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম তৈরি হবে। কি কি কাজ করবে ক্যালসিয়াম এবং ফসফেট? এটা গাটে, আমাদের ইন্টেস্টাইনে এটা রিঅ্যাবজর্পশন করবে ক্যালসিয়াম এবং ফসফেট। এরপরে প্যারাথাইরয়েড হরমোন রিলিজকে ইনহিবিট করবে, যার প্যারাথাইরয়েড হরমোনের দরকার নাই। এরপরে বোন টার্নওভার করবে, যার ফলে কি ক্যালসিয়াম লেভেলটাকে বোনস থেকে ক্যালসিয়াম এবং ফসফেটকে ব্লাডে নিয়ে আসবে, হ্যাঁ, প্লাজমাতে নিয়ে আসবে। আর একটা কি কিডনিতে ক্যালসিয়াম এবং ফসফেট রিঅ্যাবজর্পশন করবে। তাহলে ওভারঅল ইফেক্ট কি হলো, ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে, ফসফেট লেভেলও বেড়ে যাবে আমাদের প্লাজমায়। ক্যালসিটোনিন, এটা সিক্রেশন হবে থাইরয়েড গ্ল্যান্ডের সি সেল থেকে, ঠিক আছে। তাহলে এটার কি হবে, এটা হচ্ছে যে ভিটামিন ডি এবং প্যারাথাইরয়েড হরমোন যা করলো তার অপোজিট ইফেক্ট করবে, হ্যাঁ, এটা ক্যালসিয়াম লেভেলকে কমাবে, সেই সাথে ফসফেট লেভেলকেও কমাবে। তাহলে ক্যালসিয়াম মোবিলাইজেশন করবে বোনস থেকে, সরি ক্যালসিয়াম মোবিলাইজেশনটা কমিয়ে দেবে। তাহলে বোনস থেকে বলবে যে তোমার ক্যালসিয়াম মোবিলাইজেশন করার দরকার নেই, তুমি বোনসেই থাকো ক্যালসিয়াম গুলো, হ্যাঁ। আর কিডনি কি করবে, কিডনিতে রিঅ্যাবজর্পশনটা কম হবে, যার ফলে ক্যালসিয়াম এক্সক্রেশন হবে বেশি। ওভারঅল ইফেক্ট কি, প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমে যাবে। তাহলে ক্যালসিয়াম লেভেলকে রেগুলেট করলো তিনটা হরমোন, একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি আর ক্যালসিটোনিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম স্ট্যাটাস, এটা যখন নর্মাল থাকে আমরা বলি নর্মোক্যালসিমিয়া, যদি 2 মিলিমোলস পার লিটারের নিচে চলে আসে তখন আমরা বলবো হাইপোক্যালসিমিয়া। কি কি কারণে হতে পারে? কারণগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। যখন ক্যালসিয়াম লেভেল কমবে কিন্তু ফসফেট লেভেলটা বেড়ে যাবে, এর কিছু কারণ আছে। আর কিছু কারণ আছে যখন ফসফেট লেভেলটা বাড়বে না, সমান থাকবে অথবা কমে যাবে, ঠিক আছে, নর্মাল থাকবে অথবা কমে যাবে। তাহলে ফসফেট লেভেল যখন বাড়বে, হাইপোক্যালসিমিয়া উইথ হাইপারফসফেটেমিয়া কেন হবে? ক্রনিক কিডনি ডিজিজ, হাইপোপ্যারাথাইরয়েডিজম, pseudohypoparathyroidism, acute rhabdomyolysis, hypomagnesemia, ঠিক আছে কারণ। আর ফসফেট লেভেল কমে যাবে, হাইপোক্যালসিমিয়া হবে, তার সাথে ফসফেট লেভেলও কমে যাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে। এছাড়াও স্টেমেলেশিয়া, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ওভারহাইড্রেশন, রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে। তাহলে হাইপোক্যালসিমিয়ার কজ হচ্ছে এগুলো। যদি হাইপোক্যালসিমিয়া হয়, হ্যাঁ, তাহলে তার কি হয়, একটা স্পেশাল টাইপের স্প্যাজম হয়, মাসল স্প্যাজম, ট্রশিয়াস সাইন বলা হয়। এটা আমরা ডিটেইলে অ্যাকচুয়ালি তোমরা 5th ইয়ারে বা 3rd ইয়ারে উঠলে যখন ক্লিনিক্যাল সাইটে যাবে তখন পড়বা। জাস্ট একটু যদি ছবি দেখে তোমাদের মনে থাকে যে আমরা যখন কারো এইরকম একটা কার্পোপেডাল স্প্যাজম হয়, ফ্লেকশন হবে, হ্যাঁ, এই জয়েন্ট গুলো, তাহলে এখানে এটা কখন হবে, বিশেষ করে আমরা যখন ব্লাড প্রেশার মাপার জন্য যে কাফটা ইউজ করা হয় সেই কাফ যখন ইনফ্লেট করব তখন এই স্প্যাজমটা বেশি হবে। এছাড়া পেরিওরাল প্যারেস্থেসিয়া, মুখের চারপাশে প্যারেস্থেসিয়া হবে। সিজার, হ্যাঁ, খিচুনি টাইপের হতে পারে। ল্যারিঙ্গোস্প্যাজম, আমাদের ল্যারিংসটাই স্প্যাজম হয়ে ছোট, মানে ওখানে প্রবলেম হবে। নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি, হ্যাঁ, ভস্টেক্স সাইন বলা হয়, যে কারো যদি প্যারোটিড নার্ভের উপর ট্যাপ করা হয় তখন তার সেই সাইডের ওরাল অ্যাঙ্গেল যেটা সেটা টুইচ করবে, হ্যাঁ, এই মাসলটা টুইচ করে। ক্যাটারাক্ট, কার্ডিওমায়োপ্যাথি এগুলো হতে পারে, ঠিক আছে। ফিচার্সটাও তো ইম্পর্টেন্ট না, মেইনলি মনে রাখতে হবে তোমাদের কিভাবে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস মেইনটেইন হয়। হাইপারক্যালসিমিয়া কখন বলবো, যখন আমাদের সেরাম ক্যালসিয়াম 2.5 মিলিমোল পার লিটারে বেশি হয়ে যাবে। কি কি কারণে হতে পারে? ডিহাইড্রেশন হলে পাবো আমরা। এছাড়া হাইপার প্যারাথাইরয়েডিজম যদি ফার্স্ট ডিগ্রি, থার্ড ডিগ্রি মানে প্রাইমারি এবং টার্সিয়ারি হয়। মাইলোমা হবে, ভিটামিন ডি এক্সেস যদি হয় হবে, সার্কোইডোসিস, মিল্ক অ্যালকালি সিনড্রোম, এগুলো একটা ডিজিজের নাম, এখনো তোমরা হয়তো অত বুঝবা না, জাস্ট একটু নামগুলো জেনে রাখো, পরে 3rd ইয়ারে 4th ইয়ার 5th ইয়ারে পড়লে তখন এগুলো বুঝবা।
আচ্ছা, আরো কিছু কারণে হয়, সেটা হচ্ছে যে এই যে ব্রেস্ট, লাং, প্রোস্টেট, কিডনি, থাইরয়েড এইসব এরিয়াতে যদি কারো ম্যালিগন্যান্সি হয় বা কার্সিনোমা হয়, তখন কি হয়, সেখান থেকে মেটাস্টেসিস হয়ে বোনসে যেতে পারে। হ্যাঁ, এই ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে বোনসে। বোনস যখন এফেক্টেড হবে তখন হাইপারক্যালসিমিয়া প্রডিউস করে। থাইরোটক্সিকোসিস হলে হতে পারে, লিথিয়াম পয়জনিং হতে পারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যালসিয়াম। খুবই ইম্পর্টেন্ট ক্যালসিয়াম। ফসফেটটা তার চেয়ে আরেকটু কম ইম্পর্টেন্ট। তো আমরা বলেছিলাম মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল হচ্ছে ক্যালসিয়াম এবং সেকেন্ড অ্যাবান্ডেন্ট মিনারেল হচ্ছে ফসফেট। আমাদের টোটাল বডির ওয়েটের 1% হচ্ছে ফসফেট থাকে এবং এই ফসফেটও ঠিক ক্যালসিয়ামের মতনই স্কেলিটাল সিস্টেমেই থাকবে, মেইনলি 85%। ওটা যদি আমরা অ্যামাউন্ট বলি 500 থেকে 700 গ্রাম পর্যন্ত হতে পারে ওই হাইড্রোক্সি অ্যাপিটাইট ক্রিস্টালে। হ্যাঁ, ক্যালসিয়ামের সাথেই ফসফেটটা থাকে। তাছাড়া সফট টিস্যুতে থাকতে পারে। ফসফেটটা মেইনলি ইন্ট্রা সেলুলার অ্যানায়ন। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডে থাকে, আবার সেল মেমব্রেন ফসফোলিপিড এটাতেও ফসফেট কন্টেইন করে। আর প্লাজমাতে থাকবে, প্লাজমার লেভেলটা হচ্ছে 0.81 টু 1.45, তাহলে 0.8 থেকে 1.4। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল প্লাজমা লেভেল অফ ফসফেট। ফসফেটের ইম্পর্টেন্সটা কি? এটা আমাদের বোনস এবং টিথ তৈরি করে, রিপেয়ার করে। কিছু আমাদের অর্গানিক কম্পাউন্ডের ইন্টিগ্রাল কম্পোনেন্ট হিসেবে থাকে ফসফেটটা, যেমন নিউক্লিক অ্যাসিডের একটা ইন্টিগ্রাল কম্পোনেন্ট। এখানে যে আমাদের যে ডিএনএ থাকে, এই ডিএনএ গুলো প্রতিটাতেই ফসফেট থাকে, তাই না? ফসফেট ব্যাকবোন থাকে এটা। সেল মেমব্রেন ফসফোলিপিড, এখানেও হচ্ছে ফসফেট থাকে। এছাড়া অ্যারোবিক এবং অ্যানারোবিক এনার্জি মেটাবলিজমে হেল্প করবে হচ্ছে এই ফসফেট কন্টেনিং কম্পাউন্ড, যেমন 2,3-DPG এটা থাকবে আরবিসিতে। এডিপি, হ্যাঁ, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলো কি সেলের এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। হ্যাঁ, এনার্জি এক্সচেঞ্জে এগুলো হেল্প করে। আচ্ছা, আবার এটা একটা মেজর ইন্ট্রাসেলুলার অ্যানায়ন। হ্যাঁ, কিন্তু এটা প্লাজমাতেও থাকে। নার্ভ ফাংশন, মাসল কন্ট্রাকশনে হেল্প করবে, কিডনি ফাংশন, নর্মাল হার্টবিট রেগুলেট করবে এই ফসফেট। আচ্ছা, কিডনিতে আমরা যে ফসফেট খাই, ডায়েটে যে ফসফেট খাই, এটা স্টুল দিয়ে মেইনলি পাস করে এবং কিডনি দিয়েও পাস করে। ঠিক আছে, ডায়েটে যদি ফসফেট আমাদের ওঠানামা করে, যে ফসফরাস যদি আমরা কন্টেইনিং ফুড বেশি খাই, স্টুল দিয়ে মেইনলি এক্সেসটা পাস করে যাবে, আবার কম খেলেও এই স্টুল দিয়ে মেইনলি পাস করে যায়। কিডনিতে একটা পার্ট যায়, হ্যাঁ, সেটা হচ্ছে টিউবুলার লোড 150 to 200 মিলিমোল পার ডে এবং এর 90% রিঅ্যাবসর্পশন হয়ে যায়। মেইন রিঅ্যাবসর্পশন হবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। এটার মেকানিজম কি? সোডিয়াম ফসফেট সিম্পোর্ট মেকানিজম। এবং এই পিসিটিতে যে ফসফেট রিঅ্যাবসর্পশন হয়, এখানে প্যারাথাইরয়েড হরমোনটা কাজ করে এই ফসফেট রিঅ্যাবসর্পশনটাকে স্টিমুলেট করে অথবা কমিয়ে দেয়। ঠিক আছে, এটা তার আর প্রায় 10%-এর মতো এক্সক্রিশন হয়, যেটা ডেইলি 20 মিলিমোল অ্যামাউন্টে। ঠিক আছে, তাহলে ফসফেট লেভেলটা রেগুলেট করে ওই আগের মতোই মনে রাখতে হবে যে 3টা হরমোন ছিল, প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি আর ক্যালসিটোনিন। অ্যাকচুয়ালি এই টোটাল অ্যামাউন্ট অফ ফসফেট ইন ব্লাড এফেক্টস দ্য লেভেল অফ ক্যালসিয়াম ইন দ্য ব্লাড। এই যে ক্যালসিয়াম ছিল, ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে সবসময় ফসফেট লেভেলটা মেইনটেইন হয়। বিশেষ করে ক্যালসিয়াম এবং ফসফেটের এই রিলেশনশিপটা অপোজিট। ঠিক আছে, যখন ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায় ফসফেট লেভেল কমে যায়, এবং ফসফেট লেভেল কমে গেলে বেড়ে গেলে ক্যালসিয়াম লেভেল কমে যায়। হ্যাঁ, এরকম অপোজিট। এবং এটা মেইন রেগুলেশন হয় প্যারাথাইরয়েড হরমোন দিয়ে, যে ফসফেট লেভেল যেটা কমায়। আর ভিটামিন ডি এটা কি করে? ফসফেট লেভেলকে বাড়ায়। আর ক্যালসিটোনিন এটাও ফসফেট লেভেলকে কমিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফসফেট লেভেল যদি নর্মালের চেয়ে কমে যায় তাহলে আমরা বলি হাইপোফসফেটেমিয়া। ঠিক আছে, কিন্তু এটা যদিও কমন, কিন্তু এটার সিগনিফিকেন্স খুব কম। হ্যাঁ, যদি না সিভিয়ার হয়ে যায়। সিভিয়ার হাইপোফসফেটেমিয়া যেমন 0.4-এর নিচে যদি চলে আসে, নর্মালি আমরা বলেছিলাম 0.8-এর বেশি, তাই না? তাহলে 0.4-এর নিচে যখন চলে আসবে তখন একটু আমাদের এটা আসলে সিগনিফিকেন্ট। কি কি কারণে হতে পারে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, inadequate oral intake, severe diabetic ketoacidosis, আর renal tubular dysfunction, primary hyperparathyroidism.
তাহলে হাইপোফসফেটেমিয়া হতে পারে। হাইপারফসফেটেমিয়া এটা খুবই রেয়ার, এটা হচ্ছে 1.4 এর বেশি যখন হয়ে যাবে, হ্যাঁ 1.4 মিলিমোল পার লিটার এর বেশি যখন প্লাজমা লেভেল উঠবে হাইপারফসফেটেমিয়া বলবো। এবং এটা রেয়ার, এবং সাধারণত যদিও হয় এটা ক্রনিক কিডনি ডিজিজের জন্য হয়, ঠিক আছে, ক্রনিক কিডনি ডিজিজ। এছাড়া হাইপোপ্যারাথাইরয়েডিজম, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এগুলোর কারণেও হাইপারফসফেটেমিয়া হতে পারে। তাহলে ইলেকট্রোলাইটস আমরা পড়লাম মেইনলি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই তিনটা মেইন এবং খুবই ইম্পর্টেন্ট। আর ফসফেট এবং ম্যাগনেসিয়াম আমরা অল্প একটু করে জেনে রাখবো। সবশেষে আমরা পড়ছি ম্যাগনেসিয়াম। এটার কি ডিস্ট্রিবিউশন আমাদের বডির কোথায় কোথায় আছে? বোনসে মেইনলি আছে 65%, আর সেলের ভেতরে এটা 35%। সেল বা প্লাজমাতেও থাকে। প্লাজমা কনসেন্ট্রেশনটা 0.85 to 1.1 মিলিমোল পার লিটার, এবং এই প্লাজমা কনসেন্ট্রেশনটা ফলো করে কাকে? ক্যালসিয়াম এবং পটাশিয়াম লেভেলকে। আচ্ছা, ম্যাগনেসিয়াম হোমিওস্ট্যাসিস তিনটা অর্গানের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ইন্টেস্টাইন, কারণ আমরা যে ম্যাগনেসিয়াম যেটা ডায়েটের সাথে খাই সেটা কি ম্যাগনেসিয়াম অ্যাবসর্পশন করবে এখানে ইন্টেস্টাইনে। বোনস কি করে? বোনসটা ম্যাগনেসিয়াম স্টোরেজ অর্গান হিসেবে কাজ করে। আর কিডনি এটা ম্যাগনেসিয়ামকে এক্সক্রিট করতে হেল্প করে, তাই না? ম্যাগনেসিয়াম হোমিওস্ট্যাসিসের ডিসঅর্ডার যদি হয় তাহলে হতে পারে দুইটা, হাইপোম্যাগনেসিমিয়া আর হাইপারম্যাগনেসিমিয়া। হাইপোম্যাগনেসিমিয়া কেন হতে পারে? ডায়োরেটিক্স ইউজ, সিভিয়ার ডায়রিয়া, কিটোঅ্যাসিডোসিস, অ্যালকোহল অ্যাবিউজ, অথবা যদি ক্যালসিয়াম লেভেল কমে যায়, পটাশিয়াম লেভেল কমে যায়, অথবা ফসফেট লেভেল কমে যায়, তাহলে তার সাথে ম্যাগনেসিয়াম লেভেলটাও কমে যাবে। হাইপারম্যাগনেসিমিয়া এটাও সিগনিফিক্যান্স খুবই কম, যদি না সিভিয়ার হয়, হ্যাঁ 7.5 এর বেশি যদি হয়ে যায়। নর্মাল আমরা পড়েছিলাম 1 পয়েন্ট সামথিং, তাই না? এটা 7.5 মিলিমোলস পার লিটারের বেশি যদি হয়ে যায় তখন সিভিয়ার হাইপারম্যাগনেসিমিয়া। সাধারণত এটা হয় রেনাল ফেইলিউরের কারণে। এছাড়া আরেকটা কজ হতে পারে আয়াট্রোজেনিক। আয়াট্রোজেনিক মানে ডক্টর ইনডিউসড। এটা কি কেউ যদি অ্যান্টাসিড কোনো ট্রিটমেন্টের জন্য অ্যান্টাসিড খাচ্ছে, তার অ্যাসিডিটি হয়েছে, হ্যাঁ অ্যান্টাসিড খেতে গিয়ে যদি এক্সেসিভ অ্যান্টাসিড কেউ খেয়ে ফেলে তখন তার হাইপারম্যাগনেসিমিয়া হতে পারে, কারণ অ্যান্টাসিডের একটা কন্টেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তাহলে মেজর ইলেকট্রোলাইটস গুলো আমরা পড়লাম এবং তাদের হোমিওস্ট্যাসিস কিভাবে হয় সেটাও পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো বোঝার অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি সেটার আনসার দিয়ে দেবো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য। অ্যাক্সিস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ আমাকে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।